এই লাঠিয়াল, কি দেখছিস? মেরে ওর হাড়গোড় এমন করে ভেঙে দে যাতে এই চাষ করার ক্ষমতা ওর আর না থাকে। মেরে মেরে ওর হাড় হাড্ডি একেবারে ভেঙে তছনছ করে দে। আহ আহ আমাকে আমাকে মেরো না, আর আমাকে আর মেরো না। আহ আহ জমিদার সাহেব, জমিদার সাহেব, আপনার দুটো পা পড়ি, আমাকে আর মারেন না। আমি আমি আপনার সমস্ত জমির ফসল কোনোভাবে শোধ করে দেব। আমার যে বউ বাচ্চারা খেতে পাবে না। আহ আমাকে আর মারেন না, আমাকে ক্ষমা করুন, দয়া করুন আমার ওপর, দয়া করুন জমিদার সাহেব। দয়া? দয়া তোকে 2 মাস করেছি, 2 মাস পর্যন্ত তুই কোনো ফসল আমাকে দিসনি, উল্টে আমার জমি ভোগ করা এত বড় সাহস! লাঠিয়াল, দাঁড়িয়ে দেখছিস কি? মার ওকে, মার, মেরে মেরে ওকে একেবারে এই জমির সাথে মিশে ফেল। আহ আহ আর আর যে আমি পারছি না, দয়া করুন জমিদার সাহেব, আমার ওপর দয়া করুন। আহ আহ চলো হে শশীকান্ত, এই গরিবের বাচ্চাটা এখানেই পড়ে থাকুক, এই মাঠের মধ্যেই পড়ে পড়ে ওর ঋণ শোধ করুক। আর শোন রঘু, সপ্তাহখানেক পর তোরও সময় আসছে। এবার যদি তুই আমাকে ফসল না দিস, তবে রামুর মতো অবস্থা তোরও হবে, সাথে তোর ভিটে বাড়ি যেটুক আছে আমি দখল নেব। চলো হে শশীকান্ত। রামু, রামু, ওঠ ওঠ, এই সাহেবদের চামড়া গন্ডারের চামড়া রে, এরা গরিবের দুঃখ বুঝবে না রে। দেখ না, দেখ, আবহাওয়ার জন্য ফসল হয়নি, এ দোষ তো আমাদের নয়, তারপরেও এদের এদের মনে সামান্য মায়া দয়াও নেই। চল চল, বাড়ি ফিরে চল, বাড়ি গিয়ে তুই একটু একটু রেস্ট নিবি। চল চল। আরে আরে রঘু, রঘু, রামুর এ অবস্থা হলো কি করে রে? দেখলাম তো একটু আগে ও মাঠে কাজ করতে গেল, কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে নাকি? না গো শামীম চাচা, অসুস্থ হয়নি গো, আমাদের কপালের দোষ, কপালের লিখনেই আজ এমন দৃশ্য আমাদের সামনে দেখতে হচ্ছে। মানে ঠিক বুঝলাম না কি হয়েছে। কি আর হবে শামীম চাচা, আমাদের গ্রামে তো একজনই আছে যে এমন অবস্থা করতে পারে। ও, বুঝেছি, জমিদার সাহেব করেছে তাই না? ছি, এই জমিদার সাহেব আমাদের ওপর যেভাবে অত্যাচার শুরু করেছে, মনে হচ্ছে তো গ্রামে বাঁচাই মুশকিল হয়ে পড়ছে। শুধু কি জমিদার সাহেব শামীম চাচা, আমাদের নিয়তিও যেন আমাদের সাথ দিচ্ছে না গো। এই যে আবহাওয়া, এই আবহাওয়াতে আমরা ফসলও ফলাতে পারছি না, আর জমিদার সাহেবের খাজনাও আমরা দিতে পারছি না বলেই তো আজ এমন দুর্দশা আমাদের গো। সত্যিই রে রঘু, এবারের আবহাওয়া যে ভালো নেই, জানি না আমাদের কি হবে। এবার আবারও কি আমরা খাজনা দিতে না পেরে ওই জমিদার সাহেবের অত্যাচারের শিকার হব? জানি না গো শামীম চাচা, তবে আমারও যা সপ্তাহখানেক বাকি আছে ফসল কাটতে, এবার আবহাওয়া যদি সাথ না দেয় তবে তো আমরা পথে বসবো গো, পথে বসবো। নিয়তি নিয়তি, সবই নিয়তি রে রঘু। যা যা যা, তুই রামুকে নিয়ে বাড়ি যা, ওর তো অবস্থা খুবই খারাপ। যা যা। কে যে হবে আমাদের গ্রামে শামীম ভাই, আমিও যে বুঝে উঠতে পারছি না, খুব ডর করছে গো। কি যে বলবো রামচন্দ্র বাবু, উপরওয়ালাও যেন আমাদের সঙ্গ দিচ্ছে। হ্যাঁ, আবার বৃষ্টি শুরু হলো। আরে আরে, আর সপ্তাহখানেকের মধ্যে আবার সব ওই গরিবেরা ফসল তুলতো, কিন্তু এবার তো ফসল সব নষ্ট হয়ে যাবে, আর আপনিও তাদের গলাটাকে খপ করে যে ধরে সব কিছু লুটে পুটে নেবেন কেমন? কথাটা আপনি মন্দ বলেননি শশীকান্ত বাবু,
এবারে বেশিরভাগ গরিবেরাই খাজনার ঋণে ডুবে আছে, আর ফসলও তাদের এবার নষ্ট হবে। খাজনা দিতে পারবে না, বাকি জমি জমা বাড়ি ঘর যা আছে সব আমার নামে। এই পুরো গ্রামটা এবার আমার নামে হয়ে গেলে রাজ করব, রাজ। তবে রামচন্দ্র বাবু, আমাকে একটু মনে রেখেন, এই আর কি সামান্য কিছু দিলে আমিও একটু মানে বুঝতেই তো পারছেন। কি যে বলো, ও নিয়ে তুমি ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো। গ্রামে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এবারেও কেউ ফসল ফলাতে না পারায় রামচন্দ্র জমিদার তার অধীনস্থ সমস্ত বর্গাদারদের বাড়িতে গিয়ে তাদের উপর অনেক অত্যাচার চালায় ও তাদের ভিটে বাড়ি সব কেড়ে নেয়। আর এর প্রতিবাদে গ্রামের সকল মানুষ ভিটে ছাড়া হয়ে এক বটগাছের নিচে জমায়েত হয়। দেখো গ্রামবাসী, আজ আমরা ওই জমিদারের অত্যাচারের ফলে ভিটে বাড়ি সব ছেড়ে পথে বসেছি। তাই আমরা না খেতে পেয়ে মরলেও ওই জমিদারের জমি আর কখনোই চাষ করব না। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক বলেছো। রামচন্দ্রের অত্যাচারের কথা এরপর আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে, ফলে তার জমিতে আর কেউ কাজ করতে চায় না। আর এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। জমিতে কেউ কাজ না করায় ফসলও হয় না। তাই রামচন্দ্রের যত ঋণ ছিল তা সে শোধ করতে না পারায় সমস্ত জমি নিলামে উঠে যায়। আর এভাবেই যে রামচন্দ্র একসময় পুরো গ্রামময় আতঙ্কের বিষয় ছিল, সে আজ পুরো নিঃস্ব হয়ে যায়। আর এই গল্প আমাদের শেখায় যে ক্ষমতা কোনো সময় চিরস্থায়ী নয়।